তো প্রথমে আমি স্ক্রিনটাকে শেয়ার করে নিচ্ছি তোদের সাথে। যে মেন জায়গাটায় ছিলাম, কোশ্চেনটায়, সেখানে আমরা চলে যাচ্ছি। হোল্ডিং তো আনমিউট করে বলবি দেখা যাচ্ছে কিনা কোশ্চেনটা। क्वेश्चनটাকে শেয়ার করছি ফার্স্টে। ये हमारा क्वेश्चन है। দেখা যাচ্ছে এটা? কে আবার এসছে? হ্যাঁ স্যার। এটা বড় দেখা যাচ্ছে না ছোট দেখা যাচ্ছে? বড় ফুল স্ক্রিনে দেখা যাচ্ছে কি? দেখ তো, না আবার ছোট হয়ে গেল? ফুল স্ক্রিনে আছে? এটা কি ফুল স্ক্রিনে আছে? हेलो, यस सर। ফুল स्क्रीन में है ना? ओके ओके। तो এখানে দেখ, ফার্স্ট আমাকে একটা ব্যালেন্স শিট দিয়েছে। इधर एक बैलेंस शीट दिया हुआ है। here is the balance sheet. For the following are the balance sheets of Hero and Sarin Limited as at 31st December 2015। মানে ডেট অফ ব্যালেন্স শিট হচ্ছে 31st December 2015। আর এখানে ফার্স্টে আছে ইকুইটি অ্যান্ড লায়াবিলিটিস, শেয়ার হোল্ডার্স ফান্ড, শেয়ার ক্যাপিটাল, ইকুইটি শেয়ারস অফ ₹10 ইচ, এক একটা শেয়ার হচ্ছে 10 টাকা করে। হিরো লিমিটেডের আছে, মানে এটা 6 লাখ, আর সারিন লিমিটেড আছে 4 লাখ। তো কোশ্চেনটা, সারিন লিমিটেড হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি আর হিরো লিমিটেড হচ্ছে হোল্ডিং কোম্পানি। ঠিক আছে। আচ্ছা, এবার নন কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে লং টার্ম বরোয়িংস 10% ডিভেঞ্চার। সারিন লিমিটেড ডিভেঞ্চার আছে 1,50,000, এটা লং টার্ম বরোয়িংস এ রয়েছে। ডিভেঞ্চার ইস্যু করেছিল 10% ডিভেঞ্চার, 1,50,000। নেক্সট হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস, ট্রেড পেয়েবলস, ক্রেডিটার্স, আদার কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট অ্যাকাউন্ট উইথ হিরো লিমিটেড। মানে হিরো লিমিটেড আর সারিন লিমিটেড এদের দুজনের মধ্যে ইন্টার কিছু লায়াবিলিটিস রয়েছে। একজনের যদি লাইবিলিটি হয় অপরজনের অ্যাসেটে থাকবে। দেখ এখানে নিচে দেখ, আমি দেখাচ্ছি। কারেন্ট অ্যাসেটে দেখ, নিচে দেখ, আদার কারেন্ট অ্যাসেট একটা দেখাচ্ছে। এর এখানে অ্যাসেটে দেখাচ্ছে 60,000 আর এখানে দেখাচ্ছে 50,000। তো এটা পরে সেট অফ করে দিতে হবে। ঠিক আছে। মানে তুই আমার কাছে টাকা পাবি, আমি তোর কাছে টাকা পাবো। মানে সারিন লিমিটেড, হিরো লিমিটেড 60,000 পাবে আর সারিন লিমিটেডকে 50,000 পেমেন্ট করতে হবে। তো এটাকে সেট অফ করে দিতে হবে। এখানে দেখ দিয়েছে কারেন্ট লায়াবিলিটিস, কারেন্ট অ্যাকাউন্ট উইথ হিরো লিমিটেড। আর এখানে দেখ নিচে দিয়েছে আদার কারেন্ট অ্যাসেটস, কারেন্ট অ্যাকাউন্ট উইথ এস লিমিটেড। এস মতলব সারিন লিমিটেড, ওরা এস লিখেছে। ওকে, দিয়ে টোটাল ব্যালেন্স শিট করা আছে। এবার আমরা চলে যাচ্ছি অ্যাডজাস্টমেন্টের মধ্যে। আচ্ছা, ও অ্যাডজাস্টমেন্ট না, সরি, নোটস টু অ্যাকাউন্টস। এখানে এই যে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের নোটস টু অ্যাকাউন্টস ছিল, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের নোটস টু অ্যাকাউন্টস ছিল, আর নন কারেন্ট ইনভেস্টমেন্টের নোটস টু অ্যাকাউন্টস ছিল। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের নোটস টু অ্যাকাউন্টসে আমাদের দিয়েছে জেনারেল রিজার্ভ হিরো লিমিটেডের 2 লাখ, সারিন লিমিটেডের জেনারেল রিজার্ভ অ্যাট দ্য ক্লোজিং 3 লাখ, ব্যালেন্স অফ স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস 2,50,000 অ্যান্ড 2 লাখ। টোটালটা এখানে দিয়ে দিয়েছে, এই টোটালটা ওখানে ব্যালেন্স শিটে শো করেছে। এবার নন কারেন্ট ইনভেস্টমেন্ট যেটা ছিল, মানে এইখানে যেটা, এখানে অ্যাসেটের মধ্যে থেকে নন কারেন্ট ইনভেস্টমেন্ট নাম্বার 4,35,000। এই নন কারেন্ট ইনভেস্টমেন্টটার মধ্যে কি কি থাকে, যেটা ইনভেস্টমেন্ট ইন শেয়ারস থাকে সেটা দেওয়া আছে। আর ডিবেঞ্চার, মানে এখানের গল্পটা একটুখানি চেঞ্জ হয়েছে। কি যে হিরো লিমিটেড, ভালো করে একটু শুনে নিবি জায়গাটা। হিরো লিমিটেড সারিন লিমিটেডের শেয়ারে তো ইনভেস্ট করেছেই, তার সাথে ডিবেঞ্চারেও ইনভেস্ট করেছে, মানে ইনভেস্টমেন্ট দুটো আছে। এখানে দেখ নিচেরটায় দিয়েছে শেয়ারস ইন সারিন লিমিটেড 24,000 শেয়ার কিনেছে। মানে হিরো লিমিটেড সারিন লিমিটেডে 24,000 শেয়ারস কিনেছে, আর ডিবেঞ্চারও কিনেছে 85,000 দিয়ে। 24,000 শেয়ার কিনেছে 3,50,000 দিয়ে, আর 10% ডিবেঞ্চারটা কিনেছে 85,000 দিয়ে, যার নমিনাল ভ্যালু ছিল 80,000। 80,000 এর জিনিসটা 85-এ কিনেছে একটা ডিবেঞ্চার। আর শেয়ারস ইন সারিন লিমিটেড, যেটা নিয়ে আমরা আগের অঙ্কগুলো করেছি, শেয়ারস ইন ইনভেস্টমেন্ট, সেটা হচ্ছে 24,000 শেয়ার, 3,50,000। এবার চলে আসছে আমরা অ্যাডজাস্টমেন্টে। তো নাম্বার 1 অ্যাডজাস্টমেন্ট আমাকে বলছে দ্য ফলোইং ইনফরমেশন ফার্নিশড
Hero Limited acquired the shares of Sarin Limited on 1st January 2015, মানে डेट ऑफ एक्विजिशन টা হচ্ছে 1st January 2015। यह है हमारा डेट ऑफ एक्विजिशन 1/1/2015। তো 1/1/2015 এ রিজার্ভ ছিল কার? হিরো লিমিটেডের। হিরো লিমিটেডের অ্যাকোয়ার করেছে এত তারিখে, হোয়েন দ্য রিজার্ভ অ্যান্ড স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস 4 লাখ অ্যান্ড 2 লাখ। এটা কার বলতো? 4 লাখ অ্যান্ড 2 লাখ। এই যে রিজার্ভ আর প্রফিট অ্যান্ড লস দিয়েছে যে 4 লাখ অ্যান্ড 2 লাখ, এটা কার? সারিন লিমিটেডের। ঠিক আছে, মানে সাবসিডিয়ারি কোম্পানির জেনারেল রিজার্ভে ছিল তোর হচ্ছে 4 লাখ, আর সারিন লিমিটেডের জেনারেল রিজার্ভে ছিল হচ্ছে 4 লাখ অন দ্য ডেট অফ ওপেনিং, অন দ্য ডেট অফ অ্যাকুইজিশন, আর হচ্ছে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে ছিল 2 লাখ। এটা আমাকে দিয়েছে। এরপরে আমাকে আবার বলেছে অ্যাডজাস্টমেন্ট নাম্বার 2। অ্যাডজাস্টমেন্ট নাম্বার 2 বলছে অন 1st October 2015, মানে মিড অফ দ্য ইয়ার, মানে যে আমি বছরটা নিয়ে আমি কাজ করছি সেই বছরের মাঝামাঝি একটা সময় বলেছে অন 1st October 2015 সারিন লিমিটেড ইস্যুড 1 শেয়ার ফর এভরি 4 শেয়ার হেল্ড অ্যাজ বোনাস শেয়ার। তার মানে বোনাস শেয়ার দিয়েছে। কি রেশিওতে দিয়েছে? একটা শেয়ার দিয়েছে 1 শেয়ার ফর এভরি 4 শেয়ার হেল্ড, মানে 4টে যদি শেয়ার থাকে তাকে আরো একটা দিয়েছে। তাহলে কটা শেয়ার হবে? তোর কাছে 4টে শেয়ার ছিল, তোকে যদি আমি একটা শেয়ার দিই তাহলে তোর কাছে কটা শেয়ার হবে? বাবা, কোনো রেসপন্স নেই। If you have 4 shares and I have given you another 1 share, then the total share will be what? 5. 5. Very good. আমার কাছে 4টে ছিল, একটা দিয়েছে, 5টা তাহলে শেয়ার হয়েছে। আফটার তাহলে বোনাস ডিক্লেয়ার, তাহলে নাম্বার অফ শেয়ারের রেশিওটা দাঁড়াচ্ছে হচ্ছে 4:1, মানে 4টের জায়গায় একটা আমাকে দিয়েছে, তাহলে টোটাল এখন যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমার 5টা শেয়ার। এখানে আরেকবার আমি পড়ছি অ্যাডজাস্টমেন্টটা। অন 1st October 2015 সারিন লিমিটেড ইস্যুড 1 share for every 4 share held as bonus share at a face value of 10, মানে এক একটার ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা করে। এবার কতগুলো বোনাস শেয়ার ইস্যু করেছে সেটা আমাদের বার করতে হবে। নো এন্ট্রি ইজ মেড ইন দ্য বুকস অফ হিরো ফর দ্য রিসিপ্ট অফ দিস বোনাস শেয়ার। এই যে বোনাস শেয়ারটা যেটা পেয়েছে তার কোনো এন্ট্রি হিরো লিমিটেড করেনি, সেটা আমাদের করতে হবে। নাম্বার 3 অ্যাডজাস্টমেন্টে আসছি। বলেছে অন 31/3/2015 Sarin Limited declare a dividend out of pre-acquisition profit of 25% of its then capital, মানে একটা ডিভিডেন্ডও দিয়েছে, যেটা আগের অঙ্কে আমরা করেছি। ডিভিডেন্ড দিয়েছে, ডিভিডেন্ডের রেট হচ্ছে 25%। তো 25% ডিভিডেন্ড কার উপরে ক্যালকুলেশন করব? ডিভিডেন্ডটা কার উপরে আমরা ক্যালকুলেশন করি? ডিভিডেন্ডটা এই যে 25% ডিভিডেন্ড যেটা শো করছে, আর সেই ডিভিডেন্ডটা আমরা কার উপরে ক্যালকুলেশন করি? ডিভিডেন্ড কারা পায়? Shareholder. তাহলে অ্যামাউন্ট অফ শেয়ার ক্যাপিটালের উপর 25% আমাকে ডিভিডেন্ড দিতে হবে। ঠিক আছে, যেটা করেছি আগের অঙ্কেও আমরা করেছি। তাহলে 25% অন শেয়ার ক্যাপিটাল, মানে ওই সময়, মানে বোনাস শেয়ার ডিক্লেয়ার করার আগে, ভালো করে জায়গাটা বুঝে নে, বোনাস শেয়ার ডিক্লেয়ার করার আগে যত টাকা শেয়ার ক্যাপিটাল ছিল, বোনাস শেয়ার ডিক্লেয়ার করার আগে যত টাকা শেয়ার ক্যাপিটাল ছিল তার উপরে 25% হচ্ছে ডিভিডেন্ড আমাকে ক্যালকুলেশন করতে হবে। বোনাস শেয়ার ডিক্লেয়ার করার আগে, বিফোর দ্য ইস্যু অফ বোনাস শেয়ার, the amount of share capital, first we calculate the amount of share capital before bonus share issued, and then the percentage will be 25% on then capital। এটার মানে হচ্ছে তাই, इसका मतलब यह है, मतलब बोनस शेयर डिक्लेयर होने के पहले जितना शेयर कैपिटल था उसके ऊपर हमको 25% डिविडेंड डिक्लेयर करना है और इसको कैलकुलेशन भी करना है। और इसके बाद आ रहा है, और अच्छा এখানে আরেকটা জিনিস বলেছে, and the credited হিরো লিমিটেড credited the dividend received to its statement of profit and loss। তাহলে হিরোর যখন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস করব তখন সেখান থেকে এটা আমাকে মাইনাস করতে হবে, কারণ ওখানে এটা অ্যাড করা আছে। ক্রেডিট করা, পিএল অ্যাকাউন্টে ক্রেডিট করা মানে সেখানে অ্যাড করা আছে। ওকে, সেখান থেকে আমরা করেছি আগের অঙ্কে, সেরকম ভাবেই আমরা লেস করব। নেক্সট হচ্ছে রেমিটেন্স অফ 10,000 বাই সারিন লিমিটেড টু হিরো লিমিটেড হ্যাজ নট ইয়েট বিন অ্যাডজাস্টেড ইন দ্য বুক অফ হিরো লিমিটেড, মানে একটা 10,000 এর একটা রেমিটেন্স বাকি আছে। 10,000 এর রেমিটেন্স মানে কোনটা? ওই যে কারেন্ট অ্যাকাউন্ট যে দুটো দেখলাম, এই যে কারেন্ট অ্যাকাউন্ট, আমি ব্যালেন্স শিট আবার দেখাচ্ছি তোদেরকে।
এই যে ব্যালেন্স শিটে এই যে দুটো কারেন্ট অ্যাকাউন্ট ছিল, এই যে 50,000 আর 60,000, এটার অ্যাডজাস্টমেন্টের কথাটা বলছে। 10,000 এখনো রিমেইন আনপেইড রয়ে গেছে। ওকে, আচ্ছা, তারপরে বলেছে ক্রেডিটর্স অফ সাডিন লিমিটেড ইনক্লুড 1 lakh গুড সাপ্লাইড বাই হিরো লিমিটেড অন হুইচ হিরো লিমিটেড মেড এ প্রফিট অফ 10,000। মানে 1 লাখ টাকার মাল সেল করেছে, তাহলে 1 লাখ টাকার মাল যখন সেল করেছে, তাহলে ক্রেডিটার্স এর মধ্যে সাডিন লিমিটেডের এই ক্রেডিটার্স অফ সাডিন লিমিটেড, মানে সাডিন লিমিটেডের ক্রেডিটার্স এর মধ্যে আছে, মানে সাডিন লিমিটেড পারচেস করেছে আর সাপ্লাই করেছে হচ্ছে হিরো লিমিটেড। তাহলে হিরো লিমিটেড ডেটার্স এর মধ্যে 1 লাখ ইনক্লুড হয়ে আছে, আর সাডিন লিমিটেডের ক্রেডিটার্স এর মধ্যে 1 লাখ ইনক্লুড হয়ে আছে, যেটা আমাকে যখন ব্যালেন্স শিট করব তখন ডেটার্স আর ক্রেডিটার্স থেকে 1 লাখ আমাকে মাইনাস করতে হবে, যেটা আমরা আগের অঙ্কগুলোতেও করেছি, সেট অফ ডেটার্স এন্ড ক্রেডিটার্স। তারপরে ট্রেড পেয়েবল আর ট্রেড রিসিভেবল যখন আমরা ক্যালকুলেশন করব, তখন 1 লাখ টাকা আমাকে ডেটার্স আর ক্রেডিটার্স থেকে বা ট্রেড রিসিভেবল আর ট্রেড পেয়েবল থেকে আমাকে এটাকে লেস করতে হবে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আচ্ছা আচ্ছা, তাহলে আমি কলোনিকে স্যার জেনে নিচ্ছি স্যার, ক্লাসটা নিয়ে তারপরে কলোনিকে একটু ফোন করে নিই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। এই আমার একটা Yes, ফোন sir. চলে এসেছিল, ওই রিসার্চের সেন্টার থেকে ফোন করেছিল, ওই জন্যই একটু ইন্টারাপ্ট হয়ে গেল। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 লাখ টাকাটাকে আমাকে কি করতে হবে, ডেটার্স আর ক্রেডিটার্স থেকে আমাকে লেস করতে হবে যখন ব্যালেন্স শিট করব তখন। কিন্তু এখানে বলেছে যে 1 লাখ টাকার যে মালটা সেল করেছিল, তখন তার মধ্যে 1 লাখ টাকার মধ্যে প্রফিট ছিল হচ্ছে 10,000। ওকে, এই 1 লাখ টাকার মধ্যে যে 10,000 প্রফিট আছে, সেটার পরে এবার বলছে দেখ, হাফ অফ দ্য গুড স্টিল ইন স্টক অফ সারিন লিমিটেড, মানে সারিন লিমিটেডের স্টকের মধ্যে, সারিন লিমিটেডের স্টকের মধ্যে এখনো হাফ গুডস পড়ে আছে। তাহলে যতটা গুডস পড়ে থাকবে তার উপরে আমাকে আনরিয়ালাইজ প্রফিটটা ক্যালকুলেশন করতে হয়। এটা তোরা জানিস যে স্টকে যতটা মাল থাকবে, কতটা মাল সেল করেছিল সেটা আমাদের বিষয় না, আমাদের দেখতে হবে স্টকে আমাদের কত টাকার মাল পড়ে আছে। তাহলে হাফ যেহেতু স্টকে আছে, তাহলে হাফ হচ্ছে আনরিয়ালাইজ প্রফিট আমাকে ক্যান্সেলেশন করতে হবে। তার মানে টোটাল প্রফিট যদি হয় 10,000, মানে 1 লাখের মধ্যে 10,000 যদি টোটাল প্রফিट হয়, তাহলে হাফ प्रॉफिट কত হবে? हाफ प्रॉफिट कितना होगा? 10,000 है टोटल प्रॉफिट, इसका हाफ प्रॉफिट कितना होगा? এটা হাফ প্রফিট 5,000। 5,000, তাহলে 5,000 হচ্ছে আনরিয়ালাইজ প্রফিট অন স্টক। তো আনরিয়ালাইজ প্রফিট অন স্টক আমরা কি ট্রিটমেন্ট করি? আমরা যখন কনসলিডেটেড প্রফিট অ্যান্ড লসটা বানাই, ওই যে আমরা যে কনসলিডেটেড প্রফিট অ্যান্ড লসটা বানাচ্ছি, তখন আমাকে আনরিয়ালাইজ প্রফিট অন স্টকটা লেস করব। আর ব্যালেন্স শিটে যখন আমরা স্টক মানে ইনভেন্টরিজটা দেখাবো, তখন সেখানে আনরিয়ালাইজ প্রফিট অন স্টকটা আমরা 5,000 লেস করব। ঠিক আছে, আনরিয়ালাইজ প্রফিট অন স্টকের জন্য, তাহলে স্টকের মধ্যে আমার আনরিয়ালাইজ প্রফিট কত আছে? 5,000। তাহলে সেই 5,000টা কি করতে হবে? কনসলিডেটেড প্রফিট অ্যান্ড লস, মানে আমাদের ওয়ার্কিং নোট নাম্বার 4, সেখানে গিয়ে আমার 5,000 লেস হবে। আর যখন ব্যালেন্স শিটে আমরা ইনভেন্টরিজ বা স্টকের ক্যালকুলেশন করব, সেখানে আমাকে 5,000 লেস করে দিতে হবে। এই হচ্ছে মূল গল্প। এবার আমরা চলে যাচ্ছি মেন জায়গায়, আমাদের ইনফরমেশন। ফার্স্ট উই হ্যাভ টু কালেক্ট দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্রবলেম। তো ফার্স্টে তোরা এটা লিখে নে, ডেট অফ ব্যালেন্স শিট। ডেট অফ ব্যালেন্স শিট তোরা ওখান থেকে পেয়ে যাবি। দেখ কত আছে ডেট অফ ব্যালেন্স শিট। क्या है डेट ऑफ बैलेंस शीट? डेट ऑफ बैलेंस शीट 31/12/2015। वेरी गुड, 31/12/2015। और डेट ऑफ एक्विजिशन देखो क्वेश्चन में दिया हुआ है, किधर है क्वेश्चन में? কোশ্চেনের কোথায় দিয়েছে ডেট অফ অ্যাকুইজিশন? অ্যাডজাস্টমেন্ট নাম্বার 1 এ, অ্যাডজাস্টমেন্ট নাম্বার 1 এ আমাকে দিয়েছে, তোরা একটু দেখে নে। অ্যাডজাস্টমেন্ট নাম্বার 1টা একটু কোশ্চেনটা খুলে একটু দেখে নে। হিরো লিমিটেড অ্যাকোয়ার দ্য শেয়ারস অফ সারিন লিমিটেড, আমি তোদেরকে একটু দেখাচ্ছি এখান থেকে, কোনো অসুবিধা নেই। এই যে অ্যাডজাস্টমেন্ট নাম্বার 1 এ বলা আছে
Hero Limited acquired the shares of Sarin Limited on 1st January 2015. This is the date of acquisition. This is the date of acquisition. So the date of acquisition will be 1115. 1115 মানে বছরের শুরুতেই অ্যাকুইজিশন হয়েছে। তাহলে প্রি অ্যাকুইজিশন পিরিয়ডটা কি হবে? এই যে আমার ডেট অফ অ্যাকুইজিশন তার আগে যতটা ডেট আছে সেই জন্য আমরা এখানে লিখেছি প্রি অ্যাকুইজিশন পিরিয়ড ইজ বিফোর 1115। 1115 এর আগের যা গল্প আছে ভালো করে বুঝে নে এটা। এটা কিন্তু এই অঙ্কটা একটু আলাদা কেন হয়েছে, কারণ ডেট অফ অ্যাকুইজিশনটা একদম ওপেনিং ডেটে। তার মানে প্রি অ্যাকুইজিশন যখন ক্যালকুলেশন করব তখন আমাকে মাথায় রাখতে হবে এই ওপেনিং ডেটের আগে যা যা হয়েছে ঘটনা সেগুলো আমার প্রি অ্যাকুইজিশন। আর এই 1115 এর পরে যা হয়েছে 1115 এর পরে মানে যেমন প্রফিট ডিউরিং দ্য ইয়ার, রিজার্ভ ডিউরিং দ্য ইয়ার, সেগুলো সবই কিন্তু পোস্ট অ্যাকুইজিশন। আমি আবার বলছি, যখন দেখবি কোশ্চেনে ডেট অফ অ্যাকুইজিশনটা আছে, ভালো করে শুনে নে, যখন দেখবি কোশ্চেনের মধ্যে ডেট অফ অ্যাকুইজিশনটা ওপেনিং ডেট আছে তখন পোস্ট অ্যাকুইজিশন মানে হচ্ছে ওই অ্যাকুইজিশনের পরে যা যা হয়েছে, মানে ওপেনিং ডেটের পরে মানে প্রফিট ডিউরিং দ্য ইয়ার, রিজার্ভ ডিউরিং দ্য ইয়ার যা ক্যালকুলেশন হবে সেটা পুরোটাই পোস্ট অ্যাকুইজিশনে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছিস? আমরা যদি দেখি বছরের মাঝামাঝি সময় বা বছরের কোনো একটা সময় যদি অ্যাকুইজিশন হয় এক্সেপ্ট ওপেনিং ডেট, তাহলে প্রি অ্যাকুইজিশন পোস্ট অ্যাকুইজিশনের জন্য আমরা 6 মাস বা 3 মাস বা 9 মাস এরকম ভাবে ভাগ করে নিচ্ছিলাম। কিন্তু এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু ডেট অফ অ্যাকুইজিশনটা ওপেনিং ডেট আছে সেই জন্য আমরা 1115 এর পরে যা হবে সবই পোস্ট অ্যাকুইজিশন পার্টে যাবে। অর্থাৎ পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ডে আমাদের কি দেখতে হবে, যে যে প্রফিট ডিউরিং দ্য ইয়ার বা রিজার্ভ ডিউরিং দ্য ইয়ার যা ক্যালকুলেশন হবে পুরোটাই আমার পোস্ট অ্যাকুইজিশনে যাবে। ঠিক আছে, আমরা পরে আসবো ওখানে। এখানে সেই জন্য দেখ লিখেছি পোস্ট অ্যাকুইজিশন পিরিয়ড 12 মান্থস। তাহলে 12/12 করলে কত হবে? টোটালটাই 1 হয়ে যাবে, মানে পুরোটাই আমার পোস্ট অ্যাকুইজিশন। পুরো 12 মাসের যা হবে সেটাই আমার ডিউরিং দ্য ইয়ার। ওকে, এবার আমরা চলে আসছি হোল্ডিং কোম্পানির শেয়ার। এটা কিন্তু কি করে আসলো স্যার একটু বুঝিয়ে বলুন। এই যে হোল্ডিং কোম্পানির শেয়ার আর মাইনরিটি শেয়ার, এটা করার আগে তোকে কিন্তু একটা গল্পতে যেতে হবে। কি গল্পে? প্রথমে চলে যাচ্ছি কোশ্চেনে। প্রথমে চলে যাচ্ছি আমরা কোশ্চেনে। সারিন লিমিটেড হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানি, তার শেয়ার ক্যাপিটাল এখানে কত শো করছে? সারিন লিমিটেডের শেয়ার ক্যাপিটাল কত শো করছে বল আমাকে। सारिन लिमिटेड का शेयर कैपिटल कितना है इधर? सारिन लिमिटेड का शेयर कैपिटल इधर दिखा रहा हूँ। सारिन लिमिटेड का शेयर कैपिटल कितना है? 4 लाख। 4 लाख। तो इधर क्या लिखा है देखो, इक्विटी शेयर्स ऑफ ₹10 ईच, है ना? तो नंबर ऑफ शेयर कितना है इधर? कोई हमको बताए। 4 लाख है, ये है अमाउंट, क्योंकि ऊपर में देखो रुपीस दिया हुआ है, मतलब कितना है? 40,000। 40,000। वेरी गुड, 40,000। তাহলে 40,000 যে এই যে শেয়ার ক্যাপিটাল, সেটা কি বোনাস শেয়ার দেওয়ার, মানে এটার মধ্যে বোনাস শেয়ারটা ইনক্লুড আছে না নেই? এই কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে। এই যে 40,000 নাম্বার অফ শেয়ার ক্যাপিটাল যেটা বললি, আমাকে একটু বল যে এই 40,000 যে শেয়ার ক্যাপিটাল আছে নাম্বার অফ শেয়ার, তার মধ্যে কি বোনাস শেয়ারটা ইনক্লুড হয়ে আছে না নেই? এবং যদি থাকে কেন, যদি না থাকে তাহলে কেন? এই জায়গাটা কিন্তু বুঝতে হবে ভালো করে। আমাকে একটু বল। দেখ ভালো করে দেখ, আমাকে বোনাসটা কবে ডিক্লেয়ার করেছি, কোশ্চেনে চলে যাই। বোনাস শেয়ার দিয়েছি কবে? 1 অক্টোবর 2015-এ। আর আমার বছর শেষ হচ্ছে কবে? আমার ইয়ারটা শেষ হচ্ছে কবে? রিপ্লাই করতে হবে, নালে কিন্তু আমি এগোতে পারবো না। মার্চে শেষ হচ্ছে। হ্যাঁ, মার্চে না, ডিসেম্বরে শেষ হচ্ছে। ইয়েস। তাহলে ডিসেম্বরের আগে দেখ 1 অক্টোবর 2015 ডেটটা হবে, তাই তো? ডিসেম্বরের আগে তো অক্টোবর আসে। হ্যাঁ স্যার। তাহলে অক্টোবরে যদি আমি বোনাস শেয়ার ইস্যু করে থাকি, তাহলে সেই বোনাস শেয়ারটা ডিসেম্বরের যে আমি শেয়ার ক্যাপিটালটা পেয়েছি তাহলে তার মধ্যে ইনক্লুড থাকা উচিত, তাই তো? নর্মাল কোশ্চেনে তো তাই বলে। আমি যদি 1 অক্টোবরে বোনাস শেয়ারটা ডিক্লেয়ার করি,
তাহলে 31 ডিসেম্বর 2015-এ যখন আমি শেয়ার ক্যাপিটালটা হাতে পাচ্ছি, তাহলে তার মধ্যে বোনাস শেয়ারটা ইনক্লুড আছে। তাহলে আমরা যে 40,000 যে শেয়ার ক্যাপিটাল এখানে পেলাম, এই যে আমার যে 40,000 শেয়ার ক্যাপিটাল আছে, নাম্বারে বলছি, হ্যাঁ, 4 লাখ তো এখানে আছে, তাহলে 40,000 যে শেয়ার ক্যাপিটাল আছে, নাম্বার অফ শেয়ার ক্যাপিটাল মানে 40,000, তার মধ্যে বোনাস শেয়ারটা ইনক্লুড আছে। ক্লিয়ার? এটা দেখ আগে বল। हाँ सर। ক্লিয়ার না? তো তাহলে এবার Yes, sir. 40,000 এর মধ্যে যদি আমার শেয়ার ক্যাপিটালটা ইনক্লুড থাকে বোনাস শেয়ারটা, তাহলে কত বোনাস শেয়ার দিয়েছি সেটার জন্য এবার আমি ওয়ার্কিং এ যাচ্ছি, তোদেরকে দেখাচ্ছি। এখানে তোরা চলে আয়, এই যে নিচের এই লাইনটা দেখ, রেশিও অফ বোনাস শেয়ার, এটা দেখা যাচ্ছে, লিখেছি দেখ, রেশিও অফ বোনাস শেয়ার 4:1। 4 মানে হচ্ছে এক্সিস্টিং, মানে আগে যেটা ছিল, আর 1 হচ্ছে নাম্বার অফ বোনাস শেয়ার। এটা দেখা যাচ্ছে, রেশিও অফ বোনাস শেয়ার 4:1, এক্সিস্টিং ইস টু বোনাস লিখে দিয়েছি দেখ। মানে আগে 4টে ছিল, এখন একটা দিয়েছি, তাহলে টোটাল কটা হবে? 5টা, তাই তো? আগে 4টে ছিল, এখন একটা দিয়েছি, যাদের 4টে করে শেয়ার ছিল তাদের আমি একটা করে দিয়েছি, তাহলে এখন নাম্বার অফ শেয়ার কটা হয়ে যাবে? 5টা। তাহলে এখানে দেখ নিচে লিখেছি নাম্বার অফ বোনাস শেয়ার ইস্যুড, মানে এই যে 40,000 যেটা নাম্বার অফ শেয়ার আছে, তার মধ্যে তার 1/5, 1 মানে হচ্ছে এই যে বোনাস, আর টোটালটা করলে হচ্ছে 5। রেশিওতে তো করতেই হয়, নিচে তো টোটালটা যায় 4+1, তাই তো? বুঝতে পারছিস কি? এই যে Yes, নাম, sir. হ্যাঁ, নাম্বার অফ বোনাস শেয়ার ইস্যুড, তাহলে এই যে 40,000 এর মধ্যে আমার কতগুলো বোনাস আছে? দ্যাট ইজ 1 মানে হচ্ছে বোনাস, আর নিচে যাচ্ছে 4+1, দ্যাট ইজ 5। তাহলে 1/5, এই যে 40,000 এর মধ্যে আমার হচ্ছে 1/5 হচ্ছে আমার বোনাস শেয়ার আছে, 1/5। কারণ 4:1 রেশিওতে দিয়েছি। আগের অঙ্কটা যেটা করেছিলাম সেটা 5:3 ছিল। দেখবি একটা 5:3 দিয়ে একটা বোনাস শেয়ারের অঙ্ক করিয়েছি, ঠিক আছে? ওটার মতনই হচ্ছে। তাহলে এখানে লিখেছি নাম্বার অফ বোনাস শেয়ার ইস্যুড, কতগুলো বোনাস শেয়ার দিয়েছি? তাহলে 8,000, তাই তো? এখানে কত শো করছে নাম্বার অফ বোনাস শেয়ার? একটু বল। নাম্বার অফ বোনাস শেয়ার আমি কতগুলো দিয়েছি? কতগুলো বোনাস শেয়ার আমি ইস্যু করেছি? 8,000. 8,000। 8,000। তাহলে এই 40,000 এর মধ্যে যদি 8,000 বোনাস শেয়ার হয়, তাহলে বোনাস শেয়ার ইস্যু করার আগে আমার কতগুলো শেয়ার ছিল? আমি আবার কোশ্চেনটা বলছি, 40,000 মধ্যে মানে 40,000 के अंदर ये 8,000 है बोनस शेयर। तो बिफोर डिक्लेरेशन ऑफ बोनस शेयर द नंबर ऑफ इक्विटी शेयर वाज व्हाट? মানে আগে কতগুলো তোর বোনাস শেয়ার 32 ছিল? স্যার, 32। 32। ভেরি গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি সেই ক্যালকুলেশনটাই এখানে করেছি। প্রথমে এখানে লিখেছি অ্যামাউন্ট অফ বোনাস শেয়ার, কারণ অ্যামাউন্ট নিয়ে আমাকে কাজ করতে হবে, কারণ নাম্বার দিয়ে আমার কোনো কাজ হবে না। সেই জন্য এখানে দেখ লিখেছি অ্যামাউন্ট অফ বোনাস শেয়ার। তাহলে 8,000 বোনাস শেয়ার যদি আমাকে দিতে হয়, এক একটা শেয়ারের দাম ওরা বলে দিয়েছে 10 টাকা করে, ওরা কোশ্চেনে বলেছে এক একটা শেয়ারের দাম 10 টাকা। তাহলে আমাকে কত টাকা খরচা করতে হবে বোনাস দিতে গেলে, সেটা এখানে লিখেছি। কিতনা অ্যামাউন্ট है इधर? 80,000. 80,000। ভেরি গুড। তাহলে 8,000 বোনাস শেয়ার দিতে গেলে 10 টাকা করে 80,000 টাকা আমাকে খরচা করতে হবে। আচ্ছা, কেউ আমাকে একটু বল তো দেখি, এই যে বোনাস শেয়ারটা আমরা কোথা থেকে লেস করি? এই যে বোনাস শেয়ারের অ্যামাউন্টটা, যেমন ডিভিডেন্ডটা যেমন প্রফিট অ্যান্ড লস থেকে লেস করি, তাহলে বোনাস শেয়ারের ইয়েটা আমরা কোথা থেকে লেস করি? অ্যামাউন্ট অফ বোনাস শেয়ারটা জেনারেল রিজার্ভ থেকে লেস হয়। ওকে, বলে দিলাম জেনারেল রিজার্ভ থেকে। দেখবি আমরা করেছি একটা অঙ্কে, প্রবলেম নাম্বার 2 বা 3-তে আমরা করেছি। ঠিক আছে, তাহলে অ্যামাউন্টটা জেনে নিলাম। ওকে, এবার নিচে কি লিখেছি? নাম্বার অফ শেয়ারস বিফোর বোনাস শেয়ার ইস্যুড, মানে বোনাস শেয়ার ইস্যু করার আগে কতগুলো শেয়ার ছিল? তাহলে 40,000 ইন্টু 4/5, 32,000 শেয়ার আমার কাছে ছিল, এই যে এটা লেখা হয়েছে এখানে। ঠিক আছে, তাহলে আমি বোনাস, আমার কাছে টোটাল শেয়ার এখন এক্সিস্টিং শেয়ার হচ্ছে 40,000, সেই 40,000 এর মধ্যে হচ্ছে 8,000 হচ্ছে আমার বোনাস শেয়ার আছে। তাহলে বোনাস শেয়ার দেওয়ার আগে কতগুলো শেয়ার ছিল? সেটা হচ্ছে 32,000, সেটা আমি ক্যালকুলেশন করে এখানে দেখিয়ে দিয়েছি। ওকে, এত অবধি সবার ক্লিয়ার আছে নাকি বল? যদি কোনো ডাউট থাকে এইটুকুনি জায়গার মধ্যে, তারপরে আমি আবার এগোবো। আচ্ছা, এইখানে এবার হোল্ডিং কোম্পানির শেয়ার এবার লিখেছি দেখ, হোল্ডিং কোম্পানির শেয়ার
হোল্ডিং কোম্পানির শেয়ার কত লিখেছি 24,000 বাই 32,000। এটা স্যার কোথা থেকে পেলেন? এটা কোথায় পাবো? এটা দেখ নন কারেন্ট ইনভেস্টমেন্টে চলে যাচ্ছি আমরা। নন কারেন্ট ইনভেস্টমেন্ট এইখানে দেখ বলেছে কতগুলো শেয়ার কিনেছে, দেখ 24,000, তাই না? শেয়ারস ইন সারিন লিমিটেড কত আছে? 24,000 শেয়ার কিনেছে। 24,000 যে শেয়ার কিনেছে আউট অফ কত? 32,000 এর মধ্যে 24,000 কিনেছে। বুঝতে পেরেছিস? Yes, ক্লিয়ার? sir. Yes, তাহলে sir. এইখান স্যার ক্লিয়ার। ওকে, তাহলে এইখানে আমি এবার লিখেছি দেখ হোল্ডিং কোম্পানির শেয়ার, তাহলে 24,000 শেয়ার কিনেছে 32,000 মধ্যে, তাহলে রেশিও হচ্ছে 3/4, তাই তো? 3/4 হচ্ছে, এটাকে কেটে দিলে ছোট করলে দেখবি 3/4 আসবে। আর তাহলে মাইনরিটির শেয়ার কত হবে? 1 মাইনাস 3/4, দ্যাট মিনস 1/4। ওকে, মাইনরিটির শেয়ার তাহলে 1/4, মানে আগে কিন্তু এইটা ক্যালকুলেশনটা, নিচের ক্যালকুলেশনটা আগে করে নিতে হবে, করে এটাকে পুট করতে হবে। এই জায়গাটা ভালো করে দেখে নে, এইটার উপরেই অঙ্কটা মেনলি দাঁড়িয়ে আছে, বাকি ঝামেলার কিছু নেই, শুধু কস্ট অফ কন্ট্রোল একটুখানি চেঞ্জেস আছে, আর বাকি কিছু চেঞ্জেস নেই। এইটুকুনি ক্লিয়ার হয়ে গেছে আশা করি। আমি চলে যাচ্ছি এবার ফার্স্ট ওয়ার্কিং। ফার্স্ট ওয়ার্কিং আমরা জানি কি করি, অ্যানালিসিস অফ প্রফিট অ্যান্ড রিজার্ভ অফ সারিন লিমিটেড। সারিন মানে কে? সারিন হচ্ছে মাইনরিটি। কারণ আমি বলেছি আমার চারটে যে ওয়ার্কিং হবে, সেই চারটে ওয়ার্কিং এর মধ্যে প্রথম দুটো মাইনরিটির ক্যালকুলেশন হবে, আর পরের দুটো হোল্ডিং এর। সেই জন্য আমরা পার্ট পার্ট ভাগ করে নিয়েছি। তাহলে প্রথম পার্টে ফার্স্ট ওয়ার্কিং ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্কিং, কারণ এই ফার্স্ট ওয়ার্কিং এর থেকে অ্যামাউন্ট গুলো যেগুলো ক্যালকুলেশন হয়ে ফাইনালি বেরোবে, সেটা পরের তিনটে ওয়ার্কিং এ যাবে। সেই জন্য এই ওয়ার্কিংটা করার সময় খুব সাবধানে আমাকে করতে হবে, দেখতে হবে যেন আমার ভুল বা কিছু না হচ্ছে কিনা। তো এটার মধ্যে সেই নর্মাল আগের ফরম্যাটটাই আমি রেখেছি, কোনো দেখ চেঞ্জেস করিনি। প্রথমে আমরা ওপেনিং স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসটাকে নিয়ে নিয়েছি 1115। এই 1115 এর প্রফিট অ্যান্ড লস এটা কোথায় পাওয়া যায়? আমরা জানি অ্যাডজাস্টমেন্টে। তোরা অ্যাডজাস্টমেন্ট নাম্বার 1-এ চলে যা, অ্যাডজাস্টমেন্ট নাম্বার 1-এ গিয়ে দেখ, ওখানে দেখ বলা আছে যে ওপেনিং ডেটে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। পেয়েছিস দেখতে? না আমি শো করবো এখানে? আমি শো করছি। Adjustment number 1. Hero Limited acquires shares in Sarin Limited on 1st January 2015 when the reserve and statement of profit and loss, এই রিজার্ভ হচ্ছে এটা ছিল, আর স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে ছিল 2 লাখ। ওকে, তাহলে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসের ওপেনিং ব্যালেন্সটা ওটা অ্যাডজাস্টমেন্টে থাকে, আবার মনে করিয়ে দিলাম। তাহলে ওখান থেকে নিয়ে নিলাম স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, ওপেনিং নেব, সেখান থেকে আমরা আগের মতন যেটা করেছি লেস ডিভিডেন্ড পেইড। ডিভিডেন্ডটা কার ওপরে দিই আমরা? শেয়ার ক্যাপিটালের ওপর। এখানে একটা জিরো কম আছে, একটু জিরোটা দিয়ে নিবি। ডিভিডেন্ড পেইড হবে 32,000 ইন 32,000 ইন্টু 10 করতে পারিস, বা 3,20,000 এখানে করে দিতে পারিস। এখানে একটা জিরো কম পড়েছে, একটু জিরো একটা বাড়িয়ে দে এখানে, বা তোরা লেখ 32,000 ইন্টু 10 ইন্টু 25%। কোনটা লিখলি সেটা একটু জানা। এখানে 3,20,000 হবে। স্যার এই 3,20,000 আপনি স্যার কোথায় পেলেন? কারণ 32,000 হচ্ছে পুরনো শেয়ার ছিল, বোনাস শেয়ার দেওয়ার আগে যেটা ছিল, তার উপরে ডিভিডেন্ডটা আমরা দেব। নতুন যাদের বোনাস শেয়ার দিয়েছি তারা এই ডিভিডেন্ডটা পাবে না, সেই জন্য আগে এক্সিস্টিং যেটা ছিল তার উপরে এটা দিলাম। এটা বুঝতে কারোর অসুবিধা আছে? এখানে একটা খালি জিরো বাড়বে। ওকে, এখানে একটা জিরো বাড়িয়ে দিতে হবে। বুঝতে পেরেছিস? স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ওপেনিংটা নেব, লেস ডিভিডেন্ড পেইড 3,20,000 ইন্টু 25% লিখতে পারি, বা 32,000 ইন্টু 10 ইন্টু 25%। 25% যেটা বলা আছে সেটা অ্যাডজাস্টমেন্ট নাম্বার 3-তে বলা আছে 25% করে ডিভিডেন্ড দিচ্ছে। অ্যাডজাস্টমেন্ট নাম্বার 3-তে দেখে নে, বলেছে ডিভিডেন্ড দিয়েছে 25%। আমি বলেছিলাম ডিভিডেন্ড দেওয়া হয় শেয়ার ক্যাপিটাল, শেয়ার হোল্ডারদের। তাহলে শেয়ার ক্যাপিটালের ওপর ডিভিডেন্ড দিয়েছি, তাহলে কত হচ্ছে? 80,000 আমি টোটাল ডিভিডেন্ড দিয়েছি, অ্যামাউন্টে হচ্ছে 80,000। তাহলে এটাকে লেস করলে যেটা বেরোয় সেটা আমরা আগের মতন করেই লিখলাম, নেট স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অন 1115। তাহলে 1115-এ যেটা আছে 1,20,000, এটা প্রি অ্যাকুইজিশনে যাবে। এত অবধি ঠিক আছে? Yes, sir. 11 ওকে, এবার কি করব? স্টেটমেন্ট অফ পিএল ক্লোজিং এরটা নেব। স্টেটমেন্ট অফ পিএল ক্লোজিং কোথায় পাবো? ব্যালেন্স শিটে পাবো।
ক্লোজিংটা যেহেতু ব্যালেন্স শিটে দেওয়া থাকে তাহলে আমি ব্যালেন্স শিটে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এই যে আমি দেখাচ্ছি ব্যালেন্স ইন স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, কার নেব? সারিন লিমিটেড, কারণ প্রথমে সারিনের কাজ হচ্ছে। সারিনের স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ক্লোজিং এ আছে কত? 2 লাখ। তাহলে ক্লোজিং থেকে 2 লাখ নিয়ে নিলাম, এই যে ক্লোজিং এর 2 লাখটা নিলাম, তার থেকে এই নেট স্টেটমেন্ট অফ পিএলটা লেস হয়। দেখ আগের দিনও এই সেম মডেলেই করেছি, এই যে প্রথমে লিখলাম ক্লোজিং, তার থেকে এই নেট স্টেটমেন্ট অফ পিএল 1,20,000 মাইনাস করলাম, তাহলে এইটা যেটা বেরোলো 80,000, মানে ক্লোজিং আমার ক্লোজিং এ ছিল 2 লাখ টাকা, 2 লাখ হচ্ছে প্রফিট, আর ওপেনিং এ ছিল হচ্ছে 1,20,000। তাহলে সারা বছরে আমি কত টাকা প্রফিট করেছি? 80,000। সেটাকে লিখেছি প্রফিট ডিউরিং দ্য ইয়ার। এবার প্রফিট ডিউরিং দ্য ইয়ার যেটা বেরিয়েছে, সারা বছরের প্রফিটটা পুরোটাই পোস্টে যাবে। কেন পোস্ট অ্যাকুইজিশনে যাচ্ছে কেন স্যার, একটু আরেকবার বলে দিন। হ্যাঁ স্যার বলবেন, আরেকবার অবশ্যই বলছেন। কারণ পোস্ট অ্যাকুইজিশনে এ কারণেই যাচ্ছে, যেহেতু ডেট অফ অ্যাকুইজিশনটা ওপেনিং ডেট আছে। যখনই ডেট অফ অ্যাকুইজিশনটা ওপেনিং ডেট থাকবে, তাহলে প্রফিট ডিউরিং দ্য ইয়ার, রিজার্ভ ডিউরিং দ্য ইয়ার যা বেরোবে পুরোটাই পোস্টে যাবে। ক্লিয়ার? हाँ ক্লিয়ার? सर। ওকে, হ্যাঁ ভেরি স্যার। গুড। ওপেনিং ডেটে যদি থাকে অ্যাকুইজিশন, তাহলে ডিউরিং দ্য ইয়ারেরটা পোস্টে যাবে, একদম খাতায় নোট করে নিতে পারিস। আচ্ছা, হয়ে গেল আমার প্রফিট অ্যান্ড লসের কাজ। ঠিক একইভাবে জেনারেল রিজার্ভটা করব। দেখ এখানে তাহলে প্রথমে নিলাম জেনারেল রিজার্ভ, ওপেনিং এরটা নিলাম। ओपनिंग जनरल रिजर्व सर ये हमको कहाँ से मिलेगा? ये एडजस्टमेंट में मिलेगा। एडजस्टमेंट में देख लो, एडजस्टमेंट नंबर 1 में है 4 लाख আছে জেনারেল রিজার্ভ ওপেনিং। ওপেনিং গুলো কিন্তু অ্যাডজাস্টমেন্টে থাকবে, ক্লোজিংটাই ব্যালেন্স শিটে থাকবে। পেয়েছিস জেনারেল রিজার্ভ ওপেনিং এরটা? ওকে, এবার এখান থেকে প্রফিট অ্যান্ড লস থেকে আমরা কি লেস করেছিলাম? প্রফিট অ্যান্ড লস থেকে এখানে দেখ ডিভিডেন্ড লেস করেছিলাম, তাই তো? তাহলে এখান থেকে কি লেস হয় স্যার? এখান থেকে বোনাস শেয়ারটা লেস হয়। এখান থেকে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস থেকে ডিভিডেন্ড লেস হবে, আর জেনারেল রিজার্ভ থেকে বোনাস শেয়ারটা লেস হবে। আমি এখানে দেখিয়েছি, দেখ জেনারেল রিজার্ভ অন ওপেনিং হচ্ছে 4 লাখ লেস বোনাস শেয়ার ইস্যুড। এই বোনাস শেয়ার কতগুলো বোনাস শেয়ার দিয়েছি আমার উপরে ক্যালকুলেশন করা আছে। নাম্বার হচ্ছে 8,000, কিন্তু লাগবে তো আমার অ্যামাউন্ট। তাহলে কত? 8,000 ইন্টু 10, 80,000। এটা আমি ওপরে ওয়ার্কিং এ কিন্তু দেখিয়েছি। এই দেখ, এই যে অ্যামাউন্ট অফ বোনাস শেয়ার, অ্যামাউন্ট অফ বোনাস শেয়ার এখানে দেখ আমি দেখিয়েছি 80,000। এই যে অ্যামাউন্ট অফ বোনাস শেয়ার বলে 8,000 ইন্টু 10, 80,000 আউট অফ জেনারেল রিজার্ভ উই হ্যাভ ডিক্লেয়ার্ড দ্য বোনাস, অ্যামাউন্ট অফ বোনাস। ওকে, তাহলে এখান থেকে লেস করলে যেটা বেরোবে সেটা আগের মতন লিখছি। এখানে যেমন নেট লিখেছিলাম, তাহলে এখানেও লিখবো নেট জেনারেল রিজার্ভ অন 1/1/15। আগেরটায় লিখেছিলাম নেট স্টেটমেন্ট অফ পিএল। এই দেখ আগেরটায় ছিল নেট স্টেটমেন্ট অফ পিএল, এটাই লিখলাম কি নেট জেনারেল রিজার্ভ অন 1/1/15। তাহলে নেট যেটা বেরোলো ওপেনিং এরটা সেটা পুরোটাই ফ্রিতে যাবে, যেটা এরকম গেছিল ওপরেরটায়। দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে কি? জাস্ট পিএল এর মতনই হচ্ছে। এই যে নেট স্টেটমেন্ট অফ পিএল যেটা বেরিয়েছিল সেটা গেছে ফ্রিতে, এখানেও যেটা নেট জেনারেল রিজার্ভ বেরোলো 3,20,000 সেটা গেল ফ্রিতে। ক্লিয়ার এত অব্দি? हाँ सर। हाँ सर। এবার এবার এখানে কি করেছি দেখ, পিএল এর ক্ষেত্রে ক্লোজিংটা নিয়েছি, তার থেকে লেস করেছি নেট। তাহলে এখানেও দেখ জেনারেল রিজার্ভ ক্লোজিংটা নিয়েছি, তার থেকে লেস করেছি নেট। এই যে জেনারেল রিজার্ভ ক্লোজিং 31/12/15, জেনারেল রিজার্ভ অন 31/12/15, মানে ক্লোজিং জেনারেল রিজার্ভটাকে নিয়েছি, তার থেকে নেট যেটা আমার উপরে বেরিয়েছিল 3,20,000 সেটাকে মাইনাস করেছি। তা মাইনাস করলে 3 লাখ থেকে 3,20,000 মাইনাস করলে জানি আমরা নেগেটিভ আসছে, এটাকে বলছি রিজার্ভ ডিউরিং দ্য ইয়ার। তো এই রিজার্ভ ডিউরিং দ্য ইয়ার কোথায় যাবে? পোস্টে চলে যাবে। কেন গেল? যেহেতু ডেট অফ অ্যাকুইজিশনটা ওপেনিং ডেট আছে, আগের মতনই সেম ভাবে চলে গেল। এত অব্দি ক্লিয়ার নাকি বল? Yes, sir, clear. हाँ सर क्लियर। क्लियर। अभी क्या करना है, इसको टोटल कर दो। अभी टोटल में आएगा ये प्री में आएगा 4,40,000 और পোস্ট में आएगा 60,000, কারণ 80,000 থেকে এটা 20 মাইনাস হচ্ছে, আর এখানে 1,20,000 এর সাথে 3,20,000 অ্যাড হয়েছে, 4,40,000 60। এবার জানি এখান থেকে কি করতে হবে, লেস মাইনরিটি শেয়ার। মাইনরিটিরা কত পোর্শন পাবে এই টোটালের থেকে? 1/4। তাহলে এই 4,40,000 এর 1/4 করলে 1,10,000, আর 60,000 এর 1/4 করলে আসবে 15,000। এবার এটাকে বাদ দিয়ে দিলে যেটা থাকবে সেটা হচ্ছে হোল্ডিং কোম্পানির শেয়ার, দ্যাট ইজ দ্য 3/4 ভ্যালু। ক্লিয়ার এত অব্দি? यस सर क्लियर।
ওকে, আগে বাড়তে হ্যায়। তা এরপরের আমাদের নেক্সট ওয়ার্কিংটার নাম কি? এরপরে যে ওয়ার্কিংটা করি সেটার নাম কি? minorities interest, ভেরি গুড। তাহলে মাইনরিটিজ ইন্টারেস্টে এখান থেকে কোন দুটো যাবে? এই দুটো চলে যাবে তো, 1,10,000 আর 15, এই দুটো যায় বলেছি আমি, তাই তো? এরপরে যে ওয়ার্কিং করব সেটাতে এই যে মাইনরিটি শেয়ার লেখা আছে, মাইনরিটির এই দুটো যাবে। তারপরের ওয়ার্কিংটা এইটা যাবে 3,30,000, তারপরের ওয়ার্কিং এ এটা যাবে। মানে এরপরে আমার যে তিনটে ওয়ার্কিং আছে তার মধ্যে মাইনরিটিজ ইন্টারেস্টে যাবে এই দুটো, যেটা দেখাচ্ছি দেখ, 1,10,000 আর 15। আর তারপরে যে কস্ট অফ কন্ট্রোল করব সেটা যাবে 3,30,000, আর কনসলিডেট পিএল যখন করব সেখানে 45,000 যাবে। এবার আমরা চলে যাচ্ছি মাইনরিটিজ ইন্টারেস্ট। ভেরি গুড। তো মাইনরিটিজ ইন্টারেস্টে আগের দিনের মতন এই প্রথম তিনটে জায়গা সেম আছে। এবার ফেস ভ্যালু অফ শেয়ার, এবার এই জায়গাটা একটু বলে দিই। তাহলে আমার বোনাস শেয়ার ডিক্লেয়ার করার আগে কতগুলো শেয়ার ছিল? বোনাস শেয়ার ডিক্লেয়ার করার আগে, 40,000, হ্যাঁ, বোনাস শেয়ার ডিক্লেয়ার করার আগে না 32,000, তাহলে 32,000 এর মধ্যে হোল্ডিং কোম্পানি কতগুলো শেয়ার নিয়ে নিয়েছে? 32,000 এর মধ্যে হোল্ডিং 24,000, তাহলে তাহলে মাইনরিটির কাছে কটা শেয়ার থাকবে? 80,000, 8,000 শেয়ার থাকবে। তাহলে 8,000 শেয়ারের ফেস ভ্যালু কত এক একটার? 10 টাকা করে, তাই তো? 8,000 শেয়ার তো মাইনরিটির কাছে থাকবে, তাহলে তার এক একটার ভ্যালু হচ্ছে 10 টাকা করে। তাহলে কত হবে অ্যামাউন্ট? 80,000। ক্লিয়ার? ক্লিয়ার? এইটা ক্লিয়ার হয়েছে নাকি? দেখ, যে 32,000 এর মধ্যে 24,000 শেয়ার পারচেস করে নিয়েছে হোল্ডিং কোম্পানি, তাহলে মাইনরিটির কাছে আছে এখন 8,000 শেয়ার। তাহলে তার এক একটার দাম 10 টাকা করে হলে টোটাল অ্যামাউন্ট দাঁড়াচ্ছে 80,000। ভেরি গুড। তার সাথে আমি বলেছি কি লাস্ট ওয়ার্কিং এর দুটো অ্যাড হবে। লাস্ট ওয়ার্কিং থেকে আসবে প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ 1,10,000, পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ 15,000। এই যে লাস্ট ওয়ার্কিং এর এই দুটো আসছে, লাস্ট ওয়ার্কিং এর এই দুটো 1,10,000 আর 15, কারণ এখানে মাইনরিটি শেয়ার লেখাই আছে। তাহলে মাইনরিটিতে এই দুটো চলে আসলো। এবার এবার একটা জিনিস দেখ, টোটাল শেয়ার মানে এখন প্রেজেন্টলি ক্লোজিং ডেটে টোটাল শেয়ার কত আছে? ক্লোজিং ডেটে টোটাল নাম্বার অফ শেয়ার মাইনরিটির কত আছে? 40,000, তাই তো? হ্যালো, হ্যাঁ স্যার। এই 40,000 এর মধ্যে বোনাস কত আছে? বোনাস শেয়ার 8,000। তাহলে এই টোটাল বোনাস শেয়ারটাই কি হোল্ডিং কোম্পানি পাবে নাকি মাইনরিটিও কিছু পাবে? পুরো বোনাস শেয়ারটাই কি পাবে হোল্ডিং কোম্পানি? কি মনে হয়? মাইনরিটির তো একটা শেয়ার আছে, তারাও তো পাবে। তাহলে 8,000 শেয়ারের মধ্যে তার 1/4 শেয়ার পাবে। 8,000 শেয়ারের 1/4 তো মাইনরিটিরা পাবে। দেখ, বুঝতে পারছিস কিনা বল? এই যে এখানে লিখেছি অ্যাড শেয়ার অফ বোনাস শেয়ার, মানে যে বোনাস শেয়ারটা যে 8,000 ডিক্লেয়ার করেছে, মানে অ্যামাউন্টে 80,000, তার 1/4 কিন্তু মাইনরিটিরাও পাবে। বোঝা গেল কি? হ্যাঁ স্যার। কারণ যদি তুই 8,000 শেয়ার ধরিস, 8,000 এর মধ্যে 3/4 তো ওরা নিয়ে নেবে হোল্ডিং কোম্পানি। তাহলে তার 1/4, 8,000 এর 1/4 করলে 2,000 হচ্ছে। তাহলে 2,000 নাম্বার অফ শেয়ারকে তুই যদি 10 দিয়ে মাল্টিপ্লাই করিস তাহলেও এই 20,000ই আসবে। ক্লিয়ার? তাহলে শেয়ার অফ বোনাস শেয়ারটাও এখানে এক্সট্রা ইনক্লুড হবে যদি বোনাস শেয়ার দিয়ে অঙ্ক থাকে। তাহলে এই তিনটে তো আগের ছিলই, তার সাথে এটা একটা এক্সট্রা আসলো। এখানে অ্যারো চিহ্ন দিয়েছি মানে এটা যেটা বেরোলো মাইনরিটি ইন্টারেস্ট ক্যালকুলেশন হয়ে গেছে। এই রেড অ্যারো চিহ্নটার মানে কি আমাদের? कोई हमको बताए? কেউ আমাকে একটু বল এই অ্যারো চিহ্নটার মানেটা কি? অ্যারো চিহ্নর মানে হচ্ছে ব্যালেন্স শিটে যাবে। ভুলে যাচ্ছিস নাকি সব? এটা আমাকে ব্যালেন্স শিটে যাবে তো মাইনরিটি ইন্টারেস্ট। Yes, sir. ओके, Yes, ये sir. रेड एरो मतलब इसको बैलेंस शीट में लेना है। এটা ক্লিয়ার? মাইনরিটি ইন্টারেস্ট। हाँ सर, clear.
ओके, अभी बढ़ते हैं नेक्स्ट वर्किंग कॉस्ट ऑफ कंट्रोल। কস্ট অফ কন্ট্রোল দেখো, ইনভেস্টমেন্ট ইন শেয়ার্স, এই জায়গাটা একটু বুঝে নে ভালো করে। কস্ট অফ কন্ট্রোলের এই যে কোশ্চেনে চলে যাচ্ছি আমি, এইখানে দেখ নন কারেন্ট ইনভেস্টমেন্ট, এই যে শেয়ারে কত ইনভেস্ট করেছে দেখ 3,50,000, এই যে শেয়ার, আমি ওখানে লিখেছি দেখ ইনভেস্টমেন্ট ইন শেয়ার 3,50,000, এটাকে নেব আগে, এই ইনভেস্টমেন্টটা পরে আসবে, আগে 3,50,000টাকে নিলাম, ঠিক আছে। ইনভেস্টমেন্ট ইন শেয়ার্স, এই যে ইনভেস্টমেন্ট ইন শেয়ার্স আউটারে লিখতে বলেছি, এই যে 3,50,000 ইনভেস্টমেন্ট ইন শেয়ার্স, মানে এখানে দেখতে হবে যে হোল্ডিং কোম্পানি যে 3,50,000 টাকা শেয়ারের জন্য পেমেন্ট করেছে, তার এগেনস্টে তারা কি কি পেয়েছে তার একটা লিস্ট করতে হবে। এইটা হচ্ছে এই যে চারটে আইটেম, এই চারটে জিনিস ওরা পেয়েছে, এই চারটে আইটেম ওরা পেয়েছে, ঠিক আছে। তাহলে ইনভেস্টমেন্ট ইন শেয়ার্স ইজ 3,50,000, তার এগেনস্টে কি কি পেয়েছে সেটা লেস বলে লিখছি। ফেস ভ্যালু অফ শেয়ার, মানে যে ওরা তো ইনভেস্টমেন্ট করেছে শেয়ারে, তাহলে শেয়ার তো কিনেছে, কতগুলো শেয়ার কিনেছে, 24,000 শেয়ার কিনেছে, এক একটার ফেস ভ্যালু কত, 10 টাকা করে, 2,40,000। ক্লিয়ার? এটা ফার্স্টেরটা। ফেস ভ্যালু অফ শেয়ার পারচেসড, মানে যে 3,50,000 দিয়েছে তার এগেনস্টে যে শেয়ারটা কিনেছে, সেই শেয়ারের ফেস ভ্যালু কত, এই যে 24,000 শেয়ার পারচেস করেছে, তার এক একটার ফেস ভ্যালু 10 টাকা করে, দ্যাট ইজ 2,40,000। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এরপরে কি আসবে, এরপরে ফার্স্ট ওয়ার্কিং থেকে আমার যেটা আছে, ফার্স্ট ওয়ার্কিং এ চলে যাই। ফার্স্ট ওয়ার্কিং আমার এইটা ছিল, ফার্স্ট ওয়ার্কিং এর কোনটা যাবে, এই হোল্ডিং কোম্পানি শেয়ারের এই 3,30,000টা যাবে, এই 3,30,000 দ্যাট ইজ প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ। তাহলে এটাকে নিয়ে নিয়েছি দেখ এখানে, প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ 3,30,000। ওকে, এটা ঠিক আছে? প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ ওয়ার্কিং নাম্বার 1 থেকে এটা আসবে বলেছিলাম। ক্লিয়ার? Yes, sir. ওকে, তারপরে কি আসবে, ডিভিডেন্ড একটা ডিক্লেয়ার করেছে মাইনরিটি, তার ডিভিডেন্টের একটা শেয়ার পাবে, শেয়ার অফ ডিভিডেন্ড। তাহলে 80,000 হচ্ছে টোটাল ডিভিডেন্ড, অ্যামাউন্টে 80,000 টোটাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে কোম্পানি। 80,000, 80,000-এর মধ্যে তার 3/4 ডিভিডেন্টও ওরা এক্সট্রা পেয়েছে, তাহলে 60,000। ঠিক আছে, total dividend declared by the Sarin Limited is 80,000 and 3/4 is a part of holding company. The holding company এখান থেকে 60,000 dividend পেয়েছে। ক্লিয়ার? হ্যাঁ Yes, স্যার। sir, clear. তাহলে বোনাস শেয়ারের থেকেও তাহলে তার 3/4 পাবে, তাহলে অ্যামাউন্ট অফ বোনাস শেয়ার কত, 80,000, তারও 3/4 ওরা পেয়েছে, 60,000। ক্লিয়ার? ডিভিডেন্ডটাও পেয়েছে, তাহলে কি একটা ফেস ভ্যালু অফ শেয়ার পেয়েছে, প্রি অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ পেয়েছে, ডিভিডেন্ড পেয়েছে, আর বোনাস শেয়ারটা যেটা ডিক্লেয়ার করেছে তার একটা পার্ট ওরা পেয়েছে। তাহলে টোটাল পেয়েছে কত, 6,90,000, 6,90,000 ওরা পেয়ে গেছে। কিন্তু ওরা ইনভেস্ট করেছিল কত, 3,50,000। তাহলে বেশি পেয়েছে না কম পেয়েছে? বেশি। তাহলে বেশি পেলে সেটাকে ক্যাপিটাল রিজার্ভ বলছি, সেটাকে দুটো স্টার দিয়ে লিখে রাখলাম এখানে। স্যার দুটো স্টার কেন দিচ্ছিলেন, আগেরটায় তো একটা স্টার দিচ্ছিলেন? কারণ আবার ইনভেস্ট করেছে আবার ডিবেঞ্চারের মধ্যে, এই যে পরের পার্টটায় আসছি, এইখানে দেখ কোশ্চেনে চলে যা আবার, এই দেখ ইনভেস্টমেন্ট ইন ডিবেঞ্চার সারিন লিমিটেড, এই দেখ ইনভেস্টমেন্ট ইন সারিন লিমিটেড বলে ডিবেঞ্চারে ইনভেস্ট করেছে কত, 85,000। 85,000 সারিন লিমিটেডকে পেমেন্ট করেছে, কিন্তু জিনিসটার দাম ছিল 80,000। তাহলে সেইটাকে আমাকে এখানে দেখাতে হবে। এই যে ইনভেস্টমেন্ট ইন ডিবেঞ্চার, ইনভেস্টমেন্ট ইন ডিবেঞ্চারের জন্য মানে ডিবেঞ্চারটা কিনে ওরা 85,000 পেমেন্ট করেছে, কিন্তু সেই ডিবেঞ্চারের ফেস ভ্যালু ছিল 80,000, মানে ওরা দিয়েছে 85 কিন্তু পেয়েছে 80। তাহলে যেটা কম পেয়েছে সেটাকে আমরা কি বলি, কম পেলে গুডউইল, বেশি পেলে ক্যাপিটাল রিজার্ভ। তাহলে দেখ শেয়ারের ক্ষেত্রে হয়েছে ক্যাপিটাল রিজার্ভ, এই যে ডাবল স্টার দিয়ে লিখেছি। ইনভেস্টমেন্ট ইন শেয়ার যেটা করেছিল সেখান থেকে ক্রিয়েট হয়েছে ক্যাপিটাল রিজার্ভ, আর ডিবেঞ্চারে যেটা ইনভেস্ট করেছে সেটা থেকে হয়েছে গুডউইল। তাহলে এবার আমি দেখ নিচে লিখেছি, এখানটা একটু দেখ নিচে কি লিখেছি, নেট অ্যামাউন্ট অফ ক্যাপিটাল রিজার্ভ, মানে ক্যাপিটাল রিজার্ভ 3,40,000 হতো যদি এই নিচের পোর্শনটা না থাকতো।
সেই জন্য আমরা এখান থেকে এটাকে মাইনাস করে দিলাম, মানে একটাই ক্যাপিটাল রিজার্ভ, একটা এসছে ওদের পজিটিভ আর একটা এসছে ওদের নেগেটিভ। তাহলে এই পজিটিভটা থেকে এই নেগেটিভটাকে মাইনাস করে আমরা এখানে রেড স্টার করেছি। এবার রেড স্টার মানে এখানে গুডউইলে দুটো স্টার আর এই ক্যাপিটাল রিজার্ভের দুটো স্টার, এই দুটোকে মাইনাস করে দিচ্ছি। এখানে দেখ নিচে লিখেছি নেট অ্যামাউন্ট অফ ক্যাপিটাল রিজার্ভ, তাহলে কত হবে 3,40,000 থেকে এই 5,000কে মাইনাস করে দিলাম। তাহলে এই যে নেট অ্যামাউন্ট অফ ক্যাপিটাল রিজার্ভ 2,35,000। ক্লিয়ার এটা? Yes, sir. ভেরি গুড। এইখানে এইখানে স্টার দিয়েছি মানে এটা আবার পরের ওয়ার্কিং এ যাবে, সেই জন্য এটাকে স্টার করা আছে, কারণ আমরা জানি ক্যাপিটাল রিজার্ভটা এর পরের ওয়ার্কিং এ যাবে। এবার চলে আসছি আমরা কনসলিডেটেড প্রফিট অ্যান্ড লস, কনসলিডেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভ অফ হিরো লিমিটেড। তো এটা আমরা জানি ফার্স্টে। এবার হিরো লিমিটেড মানে যারা হচ্ছে হোল্ডিং কোম্পানি, তাহলে হোল্ডিং কোম্পানি স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস, এখানে ক্লোজিংটা নেবো। এই ক্লোজিংটা স্যার কোথা থেকে পাবো? ক্লোজিং কোথায় পাওয়া যাবে? ক্লোজিং এর আইটেম কোথায় পাবো আমরা? কেউ একটু বলুক। স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অন 31/12/15। Notes to account. হ্যাঁ, ব্যালেন্স শিট বা ব্যালেন্স শিটের নোটস টু অ্যাকাউন্টসে পাবো, সেখান থেকে আমরা নিয়ে নিলাম। এবার কি করেছি? লেস প্রি অ্যাকুইজিশন ডিভিডেন্ড রংলি ক্রেডিটেড। ডিভিডেন্ড 80,000-এর মধ্যে তার 3/4 যেটা পেয়েছিল সেটা রংলি ক্রেডিটেড আছে, তাহলে সেটাকে ফার্স্টে আমরা লেস করি, যেটা আগের দিনেও করেছিলাম। তাহলে সেটাকে লেস করলে আসছে 1,90,000। তারপরে কি করব? পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ, মানে ওই ফার্স্ট ওয়ার্কিং এর যে লাস্ট অ্যামাউন্টটা পড়ে আছে। আবার দেখাই, ফার্স্ট ওয়ার্কিং এর লাস্ট অ্যামাউন্ট মানে এই 45,000টাকে নিতে হবে, এটা অ্যাড হবে ওখানে গিয়ে। ক্লিয়ার? তাহলে ওখানে নিয়ে চলে গেলাম 45,000, ওখানে অ্যাড করে দিলাম। এই যে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ 45,000 নিয়ে নিলাম, হয়েছে? তাহলে এটা আসলো 2,35,000। এটা কিন্তু অ্যাড হচ্ছে, খেয়াল রাখবি এখানে লেস হচ্ছে, কখনো কখনো অ্যাড হচ্ছে, তাহলে সেই জিনিসগুলো কিন্তু অ্যাড লেসটা এখানে করার সময় খেয়াল রাখতে হবে, কারণ এখানে লেস লিখলি করে দিলি অ্যাড, তাহলে অঙ্ক কিন্তু ভোগে, অঙ্ক পুরো ভুল হয়ে যাবে। এই যে অ্যাড লিখলে অ্যাডই করতে হবে, অ্যাড লিখে অনেক সময় লেস হয়ে যায়, এই ভুলটা কিন্তু অনেকের হয়, তো এরকম ভুল করা যাবে না। তাহলে এখানে লিখেছি পোস্ট অ্যাকুইজিশন প্রফিট অ্যান্ড রিজার্ভ 45,000, অ্যাড করার পর আসছে আমার 2,35,000। 1,90,000 প্লাস 45,000 ইজ 2,35,000। এরপরে কি করব? লেস আনরিয়ালাইজ প্রফিট অন স্টক। অ্যাডজাস্টমেন্ট নাম্বার কত? কত নম্বর অ্যাডজাস্টমেন্টে আমরা পেয়েছিলাম এটা? আনরিয়ালাইজ অ্যাডজাস্টমেন্ট নাম্বার 5। ওখানে বলেছে 1,00,000 টাকার মাল বিক্রি করেছিল, তার হাফ মাল এখন পড়ে আছে, আর 1,00,000 টাকার মধ্যে প্রফিট করেছিল 10,000। তাহলে হাফ মালে কত প্রফিট সেটা আমাকে দেখতে হবে। তাহলে আমরা লিখেছি 10,000 ইন্টু হাফ ইজ 5,000। কতটা মাল স্টকে আছে তার উপরে আনরিয়ালাইজ প্রফিটটা ক্যান্সেলেশন করতে হবে। তাহলে আনরিয়ালাইজ প্রফিট অন স্টক হচ্ছে 5,000, 10,000 হচ্ছে টোটাল প্রফিট। তাহলে হাফ মালটা যেহেতু আছে, তাহলে হাফ প্রফিটটা আমার এখান থেকে ক্যান্সেল হলো 5,000। তাহলে এটা লেস করলাম, 2,35,000 থেকে 5,000 গেলে 2,30,000। এরপরে আমরা অ্যাড করব জেনারেল রিজার্ভ অন 31/12/15, কারণ উপরে লিখেছি দেখ প্রফিট অ্যান্ড রিজার্ভ, প্রফিটের কাজ এখানে শেষ হয়ে গেল। তারপরে নিচ্ছি আমরা এই যে রিজার্ভটাকে, তাহলে রিজার্ভটা এই 31/12/15 এর রিজার্ভটা কোথায় পাবো? জেনারেল রিজার্ভটা কোথায় পাবো? 31/12/15 এর ডেটাগুলো কোথায় থাকে? Notes to account. নোটস টু অ্যাকাউন্টস, মানে ব্যালেন্স শিটের নোটস টু অ্যাকাউন্টসে। তাহলে সেখান থেকে নিয়ে নিলাম 2 লাখ, হয়ে গেল। তাহলে অ্যাড করলে আসছে 4,30,000। তার সাথে ওই ওপরে যেটা নেট অ্যামাউন্ট অফ ক্যাপিটাল রিজার্ভ যেটা বেরিয়েছিল, ওই যে ওপরে একটা দেখ রেড স্টার করে রেখেছিলাম, এই নেট অ্যামাউন্ট অফ ক্যাপিটাল রিজার্ভ। কারণ আমি এখানে দেখ হেডিং এ লিখেছি কি কনসলিডেটেড প্রফিট অ্যান্ড রিজার্ভ, তাহলে রিজার্ভ ওপরে যেটা ক্রিয়েট হয়েছে, এই ওপরে যে রিজার্ভটা আমার ক্রিয়েট হয়েছে সেই রিজার্ভটা আমার এখানে স্টার করা আছে, এটা আমার নিচে চলে এসে অ্যাড হয়ে যাচ্ছে। কোথায় গেল? এই যে নিচে চলে এসেছে নেট অ্যামাউন্ট অফ ক্যাপিটাল রিজার্ভ, দেখ এখানে একটা স্টার করে দিয়েছি তোদের বোঝার জন্য। তাহলে 2,35,000, সেটাকে অ্যাড করলে 6,65,000। এখানে রেড অ্যারো চিহ্ন কেন দিয়েছি? রেড অ্যারো চিহ্ন আমরা কেন দিচ্ছি? ব্যালেন্স শিটে যাবে। ভেরি গুড। ব্যালেন্স শিটে যাবে এটা। তাহলে আমরা সবাই মিলে চলে যাই ব্যালেন্স শিটে, চলো। তাহলে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটে আমাদের কপি পেস্টের কাজ।
তো ব্যালেন্স শিটটা খুলুন আপনাদের কোশ্চেনের। ব্যালেন্স শিটে যেরকম যেরকম ছিল সেইভাবে আমি প্রথমে আগে লিখে নিতে চাই। প্রথমে ইকুইটি অ্যান্ড লাইবিলিটিজ আছে, দেখে নে কোশ্চেনটা খুলে একটু। ইকুইটি অ্যান্ড লাইবিলিটিজ এর মধ্যে আছে শেয়ার হোল্ডার্স ফান্ড, তার আন্ডারে হচ্ছে শেয়ার ক্যাপিটাল। শেয়ার ক্যাপিটাল আর রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা ছিল, এক্সট্রা কোনটা ঢুকবে, মাইনরিটিজ ইন্টারেস্টটা যাবে। এইটা কিন্তু কপি পেস্টের মধ্যে পড়ছে না, এটা এক্সট্রা ঢোকে সবসময় বলেছি, ঠিক আছে? এটা এক্সট্রা যাবে মাইনরিটি ইন্টারেস্ট, Okay, এটা আবার sir. ভুল করে ফেলিস না। ওকে, তাহলে প্রথমে শেয়ার ক্যাপিটাল, কার শেয়ার ক্যাপিটাল নেব? হোল্ডিং কোম্পানির। হোল্ডিং কোম্পানির শেয়ার ক্যাপিটাল কত আছে ব্যালেন্স শিটে? হোল্ডিং কোম্পানির শেয়ার ক্যাপিটাল 6 ওখানে lakh। যা আছে 6 লাখ, দেখ নিয়ে নিয়েছি 6 লাখ টাকা। তারপর রিজার্ভ অ্যান্ড সারপ্লাস, এটা কোথা থেকে পাবো? এই রিজার্ভ অ্যান্ড সারপ্লাস স্যার আপনি যে লিखेছেন 6,65,000, 6,65,000, सर ये आपको कहाँ से मिला? কোথায় আছে এটা রিজার্ভ অ্যান্ড সারপ্লাসটা? ক্যালকুলেশন করলাম লাস্ট ওয়ার্কিং নাম্বার 4, দেখ ওখানে ক্যালকুলেশন করা আছে, ওটাই চলে আসবে এখানে, ঠিক আছে? এই যে লাস্ট ওয়ার্কিংটা, এই তো লাস্ট ওয়ার্কিং অ্যারো মেরে রেখেছি, এটা কি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস তো, ঠিক হ্যাঁ, আছে? স্যার। তারপরে কি আসবে? মাইনরিটি ইন্টারেস্ট, এটা কোথায় আছে? কত নম্বর ওয়ার্কিং এ আছে মাইনরিটি ইন্টারেস্ট? ওখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে, ওয়ার্কিং নাম্বার 2, ওখানে অ্যারো দেওয়া আছে, মানে ব্যালেন্স শিটে আসবে। এই যে ব্যালেন্স শিটে চলে এসছেন উনি, 2,25,000, ভেরি গুড। এরপরে ব্যালেন্স শিটে দেখ কি আছে তোদের, নন কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম বরোয়িংস, এই জায়গাটা একটু বুঝে নে। নন কারেন্ট লাইবিলিটিস, লং টার্ম বরোয়িংস, 10% ডিবেঞ্চার। 10% ডিবেঞ্চার দেখ ব্যালেন্স শিটে কত আছে? 10% ডিবেঞ্চার ব্যালেন্স শিটে কত আছে? 1,50,000। এবার 1,50,000 এর মধ্যে হোল্ডিং কোম্পানি তো কিনে নিয়েছে কিছুটা, কত কিনেছে তার ফেস ভ্যালু কত? 80,000, ওই জন্য 80,000টা মাইনাস হয়ে গেল, বুঝতে পেরেছিস? টোটাল 1,50,000 ছিল, মানে মাইনরিটিরা 1,50,000 মার্কেটে লাইবিলিটি ক্রিয়েট করে রেখেছে, তার মধ্যে 80,000 অলরেডি হোল্ডিং কোম্পানি পারচেস করে নিয়েছে। তাহলে ব্যালেন্স যেটা থাকছে সেটা আমার এখানে শো করতে হবে। ব্যালেন্স লাইবিলিটি 70,000, বোঝা গেল? কারণ ডিবেঞ্চারও তো কিনেছে, এই Yes, যে sir. ওখানে দেখবি, দেখ দেখানো আছে, হ্যাঁ তোদের নোটস টু অ্যাকাউন্টসে দেখ দেখানো আছে যে ওখানে বলেছে 80,000 ডিবেঞ্চার কিনে নিয়েছে। তাহলে ব্যালেন্সটা এখানে আসলো, বোঝা গেছে সবার? বুঝতে পেরেছিস? Clear, sir. Yes, ভেরি sir. গুড। Clear. তারপরে কারেন্ট লাইবিলিটি, ট্রেড পেয়েবল। ট্রেড পেয়েবল কত কত আছে দেখ ওখানে, ট্রেড পেয়েবল মানে ক্রেডিটার্স, দেখ এখানে লিখেছি ট্রেড পেয়েবল ক্রেডিটার্স। হোল্ডিং এর ছিল 3 লাখ আর সাবসিডিয়ারি ছিল 2,50,000, এই দুটোকে তো অ্যাড করলামই। আর এই 1 লাখটা মাইনাস হলো কেন? কেউ আমাকে একটু আনমিউট করে বলুন যে 1 লাখটা কেন মাইনাস করলেন স্যার? অ্যাডজাস্টমেন্ট নাম্বার কত? 5। চলে যাও অ্যাডজাস্টমেন্ট নাম্বার 5-এ, গল্পটা একবার পড়ে নে, তাহলে বুঝতে সুবিধা হবে পরে। কই সারা শব্দ দে। অ্যাডজাস্টমেন্ট নাম্বার 5-এ দেখ বলেছে ক্রেডিটার্স অফ সারিন লিমিটেড ইনক্লুড 1 লাখ গুড সাপ্লাইড বাই হিরো লিমিটেড। তাহলে হিরো লিমিটেড, সারিন লিমিটেড ওরা নিজেদের মধ্যে 1 লাখ টাকার মাল কেনা বেচা করেছিল। হ্যাঁ, স্যার। তাহলে তাহলে ওইটাকে সেট আপ করতে হবে। তাহলে সেট আপ করলাম কি, এই ট্রেড পেয়েবল থেকে মানে ক্রেডিটার্স থেকে লেস হলো, আবার যখন অ্যাসেটে গিয়ে ডেটার্সটা ক্যালকুলেশন করব বা ট্রেড রিসিভেবলটা ক্যালকুলেশন করব, ওখানেও আবার 1 লাখ টাকা আমরা লেস করব, ঠিক আছে? তাহলে 3 লাখ প্লাস 2,50,000 মাইনাস 1 লাখ, দ্যাট ইজ 4,50,000, ঠিক আছে? এরপরে দেখ আছে আদার কারেন্ট লাইবিলিটিস বলে একটা আছে ব্যালেন্স শিটে, আদার কারেন্ট লাইবিলিটিস আছে না? এবার আদার কারেন্ট লাইবিলিটিসটায় ওখানে ব্যালেন্স শিট আমি একটু দেখাই,
তাহলে বুঝতে পারবি, কোশ্চেনটায় যাচ্ছি তোদের বোঝার সুবিধার্থে। এই যে এখানে তোর ব্যালেন্স শিট, এইখানে দেখ আদার কারেন্ট লাইবিলিটিস দেখ দেখিয়েছি কত, 50,000 এখানে আছে। কি লেখা আছে? কারেন্ট অ্যাকাউন্ট উইথ হিরো লিমিটেড 50,000। আর নিচে দেখ আবার অ্যাসেটে দেখাচ্ছে আদার কারেন্ট অ্যাসেটস কারেন্ট অ্যাকাউন্ট উইথ এস লিমিটেড মানে সারিন লিমিটেডে 60,000। তাহলে কোন কোন অ্যামাউন্টটা বেশি, 50,000 না 60,000? আমাকে একটু 60 বলুন। তাহলে 60। 60 তাহলে এই দুটোকে অ্যাডজাস্ট করলে আমার তাহলে অ্যাসেটে যদি 10,000 দেখিয়ে দিই তাহলে কি ঠিক হবে না ভুল হবে? 50,000 এখানে আছে লায়াবিলিটিতে আর অ্যাসেটে আছে 60। তা আমি যদি এখন নেট ব্যালেন্স অ্যাসেটে যদি 10,000 দেখাই তাহলে তো ঠিক থাকবে না ভুল থাকবে? ঠিক মানে থাকবে। তুই আমার কাছে 50,000 পাস আর আমি তোর কাছে 60,000 পাই, তাহলে তাহলে 50-50 দুজনেই মুছে দিলাম, তাহলে 10,000 টাকা পড়ে থাকবে। তাহলে সেই জন্য আমরা এখানে দেখ লাইবিলিটিতে এই জন্য কিছু দেখাইনি। লাইবিলিটিতে আমরা দেখ এখানে ড্যাশ করে দিয়েছি, মানে যেহেতু এখানের অ্যামাউন্টটা কম ছিল 50,000 ছিল আর লিখলাম না। এবার অ্যাসেটে চলে আয়, অ্যাসেটে দেখ এখানে দেখ 10,000 শো করছে, দেখ একদম লাস্টে দেখিয়েছি, বুঝতে পেরেছিস? অ্যাসেটে দেখ একদম লাস্টে শো করছি, এটা স্যার অ্যাসেট। এই যে 60,000 মাইনাস 50,000-এর 10,000টা শো করছে তাই তো? হ্যাঁ 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 একদম হ্যাঁ। একদম ক্লিয়ার ক্লিয়ার। ঠিক আছে, এটা আগে বলে দিলাম। এবার চলে আসছি আমরা নন কারেন্ট অ্যাসেটে। অ্যাসেটে চলে যা, নন কারেন্ট অ্যাসেট। নন কারেন্ট অ্যাসেটের মধ্যে ওরা লিখেছে ফিক্সড অ্যাসেট ট্যাঞ্জিবল। তা তোর ব্যালেন্স শিটে দেখ ফিক্সড অ্যাসেট ট্যাঞ্জিবল কত কত আছে, ব্যালেন্স শিটে দুটোকে যোগ করে দে। ব্যালেন্স শিটে যেটা মানে পুরনো ব্যালেন্স শিট থেকে মার্জ হচ্ছে, তাহলে দেখ একজনের ছিল 4,80,000 আর একজনের ছিল 6,00,000, দুটোকে অ্যাড করে দিয়েছি। কারুর বুঝতে অসুবিধা আছে? কারুর বুঝতে অসুবিধা থাকলে বল। নো স্যার। ওকে, এরপরে দেখ বিতে লিখেছি নন কারেন্ট ইনভেস্টমেন্ট। নন কারেন্ট ইনভেস্টমেন্ট পুরোটাই ওখান থেকে তুলে নিয়েছি। কোথায় নিয়েছি? কস্ট অফ কন্ট্রোল ক্যালকুলেশনের সময় পুরোটাই চলে গেছে। নন কারেন্ট ইনভেস্টমেন্ট আমার যেটা ছিল আমি আবার দেখাচ্ছি তোদের। এই যে নন কারেন্ট ইনভেস্টমেন্ট যেটা আমাকে ব্যালেন্স শিটে নোটস টু অ্যাকাউন্টসে দিয়েছিল, এই যে নন কারেন্ট ইনভেস্টমেন্ট এই 3,50,000 প্রথমে নিয়েছিলাম, পরে 85 নিয়েছিলাম, মানে এখানে আর কিছু পড়ে নেই। ঠিক আছে, পুরোটাই চলে এসছে। সেই জন্য আমার নতুন ব্যালেন্স শিটে আমার নন কারেন্ট ইনভেস্টমেন্ট কিছু নেই। এই যে নতুন ব্যালেন্স শিট, নতুন ব্যালেন্স শিট, এই নতুন ব্যালেন্স শিটে এটা অ্যাসেট, অ্যাসেটে আমরা তাহলে নন কারেন্ট ইনভেস্টমেন্টকে ড্যাশ করে দিয়েছি। ক্লিয়ার? ক্লিয়ার হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ হ্যাঁ ওকে, স্যার। তারপরে নাম্বার 2 কারেন্ট অ্যাসেটস। তো কারেন্ট অ্যাসেটস এর মধ্যে ফার্স্টে তোর ওখানে দেখ আছে ইনভেন্টারিজ। একটু কোশ্চেনটাকে ফলো কর। ইনভেন্টারিজে দেখ ব্র্যাকেটে লিখেছে ওরা স্টক ইন ট্রেড। ইনভেন্টারিজে ব্র্যাকেটে ওরা লিখেছে স্টক ইন ট্রেড, আমরাও লিখেছি। তাহলে স্টক দুটো কত কত আছে? একটা আছে 1,00,000, একটা 2,50,000, দুটোকে অ্যাড করলাম করে এই 5,000 একটা কি মাইনাস করেছেন স্যার একটু বলুন। না স্যার বলবে না, স্টুডেন্টদেরই বলতে হবে। स्टूडेंटरा बोलून कि 5,000 क्या है सर, क्यों ये माइनस किया आपने? আনরিয়েলাইজ প্রফিট ছিল একটা। ভেরি গুড, আনরিয়ালাইজ প্রফিট অন স্টক 5,000, যেটা আমরা কনসলিডেটেড পিএল এ আমরা লেস করেছি সেটা এখানে লেস হবে আরেকবার আগের অঙ্কের মতনই। ভেরি গুড, তাহলে 3,45,000 ঠিক আছে। তাহলে 1,00,000 প্লাস 2,50,000 মাইনাস 5,000 ইজ 3,45,000। ভেরি গুড। তারপরে কি আছে দেখ ব্যালেন্স শিটে, পুরনো ব্যালেন্স শিট ট্রেড রিসিভেবল ডেটার্স। এটা কি আর বলতে হবে? ট্রেড রিসিভেবল ডেটার্সটা 2,50,000 ছিল হ্যাঁ স্যার। আর 4,50,000 ছিল, দুটোকে অ্যাড করেছি। আর এই 1,00,000 মাইনাস হয়েছে মানে ইন্টার কোম্পানি সেট অফ এর যেটা 1,00,000 যেটা আমরা ক্রেডিটার্স থেকে মাইনাস করেছিলাম সেটা আবার ডেটার্স থেকেও মাইনাস হলো। ঠিক আছে, তাহলে আসছে এখানে 6,00,000 হয়ে গেল। তারপরে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটা কত হবে? ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট কত কত আছে দেখে নে, ওখানে তো কোনো ক্যাশের কোনো গল্প নেই, তাহলে দুটোকে অ্যাড করে দেবো। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট একজনের ছিল 25, দুটোকে অ্যাড করে আর দিলাম। 50 হ্যাঁ 25,000 আর টোটাল 50,000 75,000। আর তারপরে ডিএরটা আর বলবো না, কারণ ওটা ইন্টার কোম্পানি সেট অফ হয়ে 10,000 কেন পড়ে আছে প্রথমেই বলেছি। বলবো আরেকবার? এটা বুঝেছি স্যার, ওই যে ওইটা 60 থেকে 50 বাদ দিলে যে হ্যাঁ। 10টা এসছে। এবার বল যদি লাইবিলিটিতে 70 থাকতো, লাইবিলিটিতে 70
আর অ্যাসেটে আছে 20, তাহলে কোথায় কোনটা যাবে? লাইবিলিটিতে 70,000 আর অ্যাসেটে দিয়েছে 20,000, তাহলে আমি কোথায় দেখাবো? লাইবিলিটিতে দেখাবো। কত দেখাবো? कितना अमाउंट दिखाएंगे आप? 50,000 দেখাবো। -50। মাইনাস কেন, 50,000 লিখবো, আর মাইনাস আচ্ছা, তো আচ্ছা। হয়ে যাচ্ছে। ও ঠিক আছে, sorry, 50,000 লিখবো। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ব্যালেন্স শিটটাকে টোটাল করে একটু চেক করে নে কত আসছে। আমার তো এসছে 211, তারপরে 1 2 3 4টে জিরো, মানে 21,10,000। তোদের কত আসছে? লাইবিলিটি আর অ্যাসেট কি সমান আসলো নাকি আলাদা আসলো? ওকে, সেম এসছে স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে। তাহলে আমি কি স্টপ প্রেজেন্টিং করব? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, কারোর কোনো ডাউট থাকলে বল, আমি তাহলে আবার দেখাচ্ছি এখান থেকে। তোরা বাড়িতে দেখে নে, তারপরেও যদি কিছু প্রবলেম থাকে আমাকে জানাবি। এই প্রবলেম নাম্বার 6 এর থেকে একটু আলাদা ছিল, একটুখানি আলাদা, মানে 2-3টে জায়গা তো একটু চেঞ্জেস হবেই। তো এটা খুব ভালো অঙ্ক, 1996-এ এসেছিল ইউনিভার্সিটি অফ ক্যালকাটাতে। তো সেই অঙ্কটাই জাস্ট আমরা করলাম। ওকে, স্টপ শেয়ারিং করে দিই, নালে ওখানে লোড বাড়বে। স্টপ শেয়ারিং হয়ে এখানে, তাই তো? আচ্ছা, এখান থেকে আমি রেকর্ডিংটাকে আগে বন্ধ করে নিই। স্টপ রেকর্ডিং করে দিলাম, হ্যাঁ।